সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে প্রীতি এবং শুভাশীষ জানিয়ে শুরু করছি সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। আজ তৃতীয় মাত্রার ৩০০ পর্ব। এই ৩০০ পর্ব প্রচার উপলক্ষে আমরা আপনাদেরকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আপনাদের সমর্থন এবং সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা আমাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভব হতো না। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই আপনারা একটি ভিডিও চিত্র দেখছিলেন। এই চিত্রটিতে আমরা আমাদের এই ৩০০ পর্বের ক্লিপিংস দেখিয়েছি এবং সেই সঙ্গে আপনারা একটি একাধিক দেশের গানের সঙ্গে যারা এই ৩০০ পর্বে অংশ নিয়েছেন তাদেরকে দেখেছেন। আমরা এই দেশের গানের সঙ্গে এই ভিডিও চিত্রের মাধ্যমে যেটি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে আমরা সকলেই এই দেশটিকে ভালোবাসি, এই দেশটি কারো একার নয়, আমাদের সকলের। এবং আমরা এও বোঝাতে চেয়েছি যে আমরা যে পথের বা যে মতেরই হই না কেন, যারা বিভিন্ন দলে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা সকলেই কিন্তু আসলে দেশটিকে ভালোবাসেন এবং যত বিতর্কই তারা করুন না কেন শেষ পর্যন্ত দেশটিকে ভালোবাসেন, দেশের জন্য, দেশের মানুষের জন্যই তারা কাজ করছেন। আমি মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। আমি প্রথমেই যারা আজকের অতিথি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডানে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ, গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্য মঞ্চের আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন, এবং আমার বায়ে আছেন দেশের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আমি প্রথমেই ডক্টর কামাল হোসেন, আপনার কাছে এই যে তৃতীয় মাত্রা অনুষ্ঠানটিতে আপনি একাধিকবার অংশ নিয়েছেন এবং মাঝে মধ্যে হয়তো অনুষ্ঠানটি দেখবার সুযোগও আপনার হয়েছে, এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব বা এই অনুষ্ঠানটি সম্পর্কিত আপনার কোনো মূল্যায়ন, পরামর্শ থাকলে আমরা একটু শুনতে চাই। প্রথমত আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে হয়, আপনাকে এবং চ্যানেল আইকে। এটা অত্যন্ত একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে, কেন এখানে মুক্ত আলোচনার যে সুযোগ হয়, একটা জায়গা এসছে যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারে। এবং এটা তো আমি মনে করি নাগরিকের অধিকার এবং কর্তব্য দুটোই রয়েছে, যে খোলামেলাভাবে দেশের অবস্থা নিয়ে, সমস্যা নিয়ে মত বিনিময় করা, মানুষের সামনে বক্তব্য রাখা এবং বিতর্ক হলে খোলামেলা বিতর্ক হওয়া। কেন ভিন্ন মত থাকতে পারে, আমার ওনার একটা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মানুষের সামনে যুক্তি দিয়ে আমাদের এটা তুলে ধরার সুযোগ যেটা এখানে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত একটা প্রশংসনীয় এবং গঠনমূলক উদ্যোগ আপনারা নিয়েছেন, আপনি নিয়েছেন, তার অভিনন্দন জানাই। এবং আমি তো বারবার বলে এসেছি যে এইটাই মানুষ আশা করে যে সংসদে এটা হওয়ার কথা। খোলামেলা আলোচনা, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে সেখানে তুলে ধরা হবে। আজকে এতগুলো মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেটা আমরা দেখছি যে সংসদ যদি কার্যকর একটা সংসদ হতো, সেইগুলো আলোচনা হতো। সেই ঘাটতিটাকে আপনাদের এই ধরনের প্রক্রিয়া, অনুষ্ঠানের মধ্যে মানুষ কিছুটা সেটা তার মানে পাচ্ছে, এখানে যে বিষয়গুলো নিয়ে, দেশের অবস্থা নিয়ে একটা আলোচনার জায়গা, ফোরাম মানুষ পাচ্ছে আর কি। তো আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ৩০০ পর্ব উপলক্ষে যে আপনি বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাকেও কৃতজ্ঞতা যে আপনি অনেক পরামর্শ দিয়ে, আসলে কেবল অংশ নিয়েই নয়, অনেক পরামর্শ দিয়েছেন বিভিন্ন সময় আমাদেরকে। আপনার মূল্যায়ন কি অনুষ্ঠানটি সম্পর্কিত, এবং বিশেষত যদি আজকে পরামর্শ দেন আমাদেরকে যে এই অনুষ্ঠানটিকে আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে ইফেক্টিভ করা যায়? ধন্যবাদ জিল্লুর, আপনি ঠিকই বলেছেন। এবং স্যার যেভাবে বলেছেন যে এটা মানুষের একটা শূন্যতা, সংসদে মানুষের যাওয়ার, আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে যাচ্ছেন না, সরকার একদলীয় সরকারে পরিণত হয়েছে, বা বিভিন্নভাবে যেভাবে বলা হচ্ছে সংসদ আসলে অকার্যকর হয়েছে। এই অবস্থার মধ্যে থেকে আপনি একটা মিনি পার্লামেন্ট তৈরি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ। আপনি কথা বলার সুযোগ দিয়েছেন। যারা একেবারে সংসদে বসে দুই পক্ষে একে মারামারি করার মতো অবস্থা থাকে, এখানে বসে কিন্তু তারা অনেক কথাই বলছেন খোলামেলা। মানুষ জানতে পেরেছে, মানুষের কিন্তু একটা ক্ষুধা নিবারণ হয়েছে এখান থেকে। কিন্তু মানুষের কাছে একটাই প্রশ্ন, যেটা আপনি বলছেন যে পরামর্শটা, মানুষ বলছে যে অনেক কথাই হয়েছে, আমরা সব কথাই বলে ফেলছি, নতুন কোনো কথা নেই। মানুষ চায় এটা বাস্তবায়ন। 32 বছর বা 33 বছর এটা জাতির জন্য অনেক অনেক সময়। এই সময়ের মধ্যে আমরা কেন পারি নাই? অতীত ঘেটে লাভ নেই, আমাদের সামনে যেতে হবে। অতীতকে যদি আমরা চিন্তা করি, অতীত আমাদের কিন্তু ভালোও ছিল, অন্ধকারও ছিল। এই অন্ধকার অতীতকে আমরা সামনে না নিয়ে আমাদের সামনে সুন্দর একটা সোনালী সূর্য আমরা যাতে ছিনিয়ে আনতে পারি, সেই চিন্তা আমাদের করতে হবে। আপনার এই অনুষ্ঠান থেকে আমরা যেটা উপকৃত হয়েছি, আমরা জানার সুযোগ পেয়েছি অনেক তথ্য, কোন রাজনৈতিক দল কীভাবে তারা রাজনীতি চিন্তা করেন, সরকার দলের। আজকে দুর্ভাগ্য হচ্ছে, এটা আমি দুর্ভাগ্য বলবো এই কারণে, যে সমস্ত এমপিরা আপনার এই অনুষ্ঠানে
তাদের দল সম্পর্কে তাদের মূল্যায়ন এখানে তুলে ধরেছেন, তারা যদি তাদের দলের মধ্যে পার্টি ফোরামে এই কথাগুলো বলতে পারতেন, আমার কেন যেন মনে হয় পরিস্থিতিটা আরও উন্নতি হতো, কারণ পরিস্থিতি পাল্টে যেত। কিন্তু তারা কিন্তু সেখানে যেটা বলেন না, সেখানে যেটা নেত্রী যা বলেন বা ম্যাডাম যেটা বলেন সেটাই কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে এবং ওইটার পরে আর কোনো কথা আসছে না। আমার ধারণা তারা যদি সর্বমহলে কথাবার্তা বলি আমরা, যে স্যার যেটা বলছেন যে আমরা আলোচনার আসলে কোনো বিকল্প নাই। আজকে যে উন্নয়ন সহযোগীদের বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কিন্তু তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন, তারা অর্থনৈতিক পরিস্থিতি বলছেন, সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন তারা বলছেন, তারা জানাচ্ছেন, যখন বলছেন যে একজন এমপি এইভাবে মারা যাচ্ছেন, স্বাধীনতার পর 9 জন এমপি মারা গেছেন এ পর্যন্ত, সিটিং এমপি মারা গেছেন দ্বিতীয় এমনি তারা বলেছেন যে সরকার বলছে যে এটা আমাদের দলের কেউ হত্যা করে নাই, এটা তারা বলছেন এটা গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলছেন যে সরকারের দায়িত্ব আছে, অবশ্যই তাই। যান মালের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব, যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন। এই অবস্থায় আজকে যে সন্ত্রাস যেভাবে বেড়েছে, মানুষের আজকে এই অনুষ্ঠান থেকে আপনার মূল মেসেজটা হচ্ছে সন্ত্রাস বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক। আপনি এই কথাগুলোই বলেছেন, আপনি তো বিশেষভাবে এই জিনিসগুলোই তুলে নিয়ে আসছেন। আপনি একটা স্বপ্ন দেখানোর চিন্তা করেছেন। আমাদের এই পরামর্শটা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে আপনারা একটা স্বপ্ন দেখান, মানুষ জানতে চায় যে আমাদের সামনে ভবিষ্যৎটা কী। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আপনি যোগ করতে চান? হ্যাঁ, এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে আমরা অনেকেই যারা অংশগ্রহণ করেছি এই জিনিসটা তুলে ধরেছি যে একটা আমরা দেশ সংবিধান অনুযায়ী পরিচালনা হচ্ছে না, শাসন হচ্ছে না। কেননা 1 নম্বর আমরা উভয়ই চিহ্নিত করেছি অকার্যকর সংসদ, যেটা হলো যে জায়গাটা জবাবদিহি সরকার থাকলে সে সেখানেই জবাব দেবে, জিনিসগুলো তুলে ধরবে। আজকে যেটা মানুষের যে এটা ধারণা যে আমরা অসহায়, জানমালের নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তাহীন, এটা আমি মনে করি জনমত যাচাই করলে দলমত নির্বিশেষে সকলেই এ কথা বলবে। আমি তো খুলনায় যখন গেছি, সে বিএনপির যে চেয়ারম্যান সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গেছে, ওর বাড়িতেও গেছি, তারা বলছে আমরা তো বিএনপি, আমরা মারা যাচ্ছি কেন? তো এই যে অবস্থা যে আজকে পুলিশকে আমরা যেখানে নিয়ে গেছি যে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না, তারা নিরপেক্ষ তদন্ত করতে পারছে না, তারা যখন মানুষ নিরাপত্তাহীনভাবে চেষ্টা করছে যে তারা কিছু আইনের আশ্রয় পাবে, তারা দেখছে যে সেটা থেকে বঞ্চিত। কেন? সাংবিধানিকভাবে দেশ চললে, আইনের শাসন প্রকৃত অর্থে থাকলে মানুষ আইন প্রয়োগকারী সংস্থা থেকে আইনের আশ্রয় পায়। আমার বাড়িতে কেউ হানা দিতে গেলে আমি পুলিশকে সাহায্য চাইতে পারি। এই কিছু ঘটনাগুলো ঘটছে, এই জায়গায় জায়গায় মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এই যে রাজশাহীতে শোনা যাচ্ছে কোনো ব্যক্তি নিজের হাতে তুলে নিয়ে মানুষকে সরাসরি খুন করছেন, এবং আমি আরও অবাক হলাম পত্রিকায় দেখে যে এটাকে পুলিশের দিক থেকে এটাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে। এটা কি করে হতে পারে যে কেউ ব্যক্তি একজন ওখানে হচ্ছে বাংলা ভাই, কুমিল্লায় হবে উর্দু ভাই, এইরকম হয়ে জাস্ট হয়ে দেশটাই ভাগ হয়ে যাবে। তারপরে আমি আরও রিপোর্টগুলো পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেই সন্ত্রাসী শক্তি ঢুকে পড়ছে, মনে করছে যে এখানে এরা সরকার এদেরকে ভালো চোখে দেখছে না, তাদের অফিসে ঢুকে গিয়ে মালপত্র লুট করে নিয়ে যাচ্ছে, পুলিশ সেখানে নিষ্ক্রিয়। এটা তো হতে পারে না। কেউ যদি কোনো অপরাধ করে থাকে আইনের চোখে, তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে, নিরপেক্ষ তদন্ত হবে, যদি অপরাধী হিসাবে চিহ্নিত হয় সে তার বিচার হবে, শাস্তি হবে। কিন্তু সরকারি দলের সমর্থকরা অথবা তাদের পৃষ্ঠপোষক যারা আছে, তারা যে এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে যাকে তাকে আক্রমণ করবে, তাদের বাড়িতে ঢুকে পড়বে, তাদের মানে মানুষের কোনো রকমের সে নিরাপত্তা থাকবে না, এটা হতে হতে একটা জায়গায় চলে এসছে যেখানে আজকে সারা দেশের মানুষ, এই যে ব্যবসায়ীরা নেমে বলছে জানমালের নিরাপত্তা চাচ্ছি। আজকে ইভেন হাইয়েস্ট বডি ব্যবসায়ীদের একদম ভেঙে বলছে যে অবস্থা চলে এসছে, আমাদের এখানে বিনিয়োগ করার কোনো পরিবেশ নেই, আমাদের অর্থনীতি এভাবে মানে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। তো এটাকে তো এখন আমাদেরকে সকলেই দলমত নির্বিশেষে এই জিনিসটাকে মেনে নিয়ে এর প্রতিকার সামনে আনতে হবে। সেই কারণে আমি বলেছি যে আমরা যে উদ্যোগ নিয়েছি জাতীয় ঐক্যের মঞ্চ, দলমত নির্বিশেষে যারা সচেতন নাগরিক, যারা এটা বুঝতে পারছেন, আমি মনে করছি এখন সকলেই বুঝতে আরম্ভ করেছেন, সে ছোট দোকানদার হোক, সেই শিক্ষক হোক, সাধারণ সে কৃষক হোক,
সবাই বুঝতে পারছে যে আমরা অসহায়, আমরা জিম্মি। কাদের জিম্মি? সন্ত্রাসীদের। এবং এই যে কথা আমরা বলছি যে কালো টাকা এখানে ভূমিকা রাখছে, এই যে অবৈধ অস্ত্র চট্টগ্রামে আসলো, এই ব্যাপারে কেন এখনো কোনো সঠিক তদন্ত হচ্ছে না, কোনো প্রতিবেদন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না? আমি বারবার বলেছি, হয়তো আপনাদের এখানে, যে বিশেষ অধিবেশন সংসদে ডেকে সেখানে একটা জাতীয় ইস্যু হিসাবে এটাকে তুলে ধরে আমি এটা বলেছি, বিরোধী দলকে অন্তত অন্য কোনো বিষয়ে না আসলে এখানে এসে তাদেরও গঠনমূলক প্রস্তাব রাখা দরকার, যে একটা জাতীয় তদন্ত কমিশন করো, যেখানে আমি তো বলেছি 3 জন সাবেক চিফ জাস্টিসকে আনা যায়। আমাদের 8-9 জন চিফ জাস্টিস এখন অবসরপ্রাপ্ত আছেন, তাদের মধ্যে 3 জনকে বসিয়ে, আর 2 দল থেকে আমি চাই যে ওরা নিয়োগ করেন সেখানে প্রতিনিধি। কেন এইটা হতে হবে নিরপেক্ষ তদন্ত, একদলীয় তদন্ত না। এটা সব দেশে আপনারা দেখছেন যে বড় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দলও নিয়োগ করে, বিরোধী দলও নিয়োগ করে, যাতে উভয় লোক থাকবে এবং তাদের মধ্যে থেকে আরও বিশেষজ্ঞ, দেশে আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়ে এটা করতে পারেন। কিন্তু মনে হলো যে 2-3 সপ্তাহ পরে হোল জিনিসটা চাপা পড়ে যাচ্ছে। এটা তো আমরা চাপা পড়তে দিতে পারি না, কেউ পড়তে দিতে পারি না। কেন? জাতীয় নিরাপত্তার প্রতি এটা হুমকি। এবং উদাহরণস্বরূপ বলছি যে এত বড় ইস্যুকে নিয়েও সংসদে কোনো রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমাদের প্রস্তাব থাকা সত্ত্বেও সরকারি দল, বিরোধী দল উভয়েরকে আমরা উদ্দেশ্য করে বলছি যে আপনাদের একটা সাংবিধানিক কর্তব্য আছে, এটা আপনাদের খেয়াল খুশির ব্যাপার না। এটা আমরা নাগরিক হিসাবে দাবি করতে পারি যে আপনাদের সাংবিধানিক দায়িত্বকে আপনারা এড়িয়ে যাচ্ছেন, যখন এই ঘটনাকে আপনারা সংসদে এনে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, যেটা আমরা প্রস্তাব দিচ্ছি। বলেন আমাদের প্রস্তাব, এর বিকল্প প্রস্তাব আপনাদের কি আছে? না, সবই ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন যে বিকল্প প্রস্তাব নেই। মানুষ চায় অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে সুস্থ রাজনীতি। আজকে মানুষ পরিবর্তন চাচ্ছে, কিন্তু পরিবর্তন করতে যাইয়া দেখতেছে আবার অসুস্থ রাজনীতি আসছে। তো সেই কারণে আজকে আপনি যেটা মাঝে মধ্যেই এমন সব বক্তব্য রাখেন স্যার, যে জাতীয় কনভেনশনে আপনি বললেন, অনেক কথাই বলেছেন, কিন্তু মানুষের কাছে সেটা গ্রহণ যাচ্ছে, আপনি যেটা বলছেন যাচ্ছে, কিন্তু সময় তো করেই যাচ্ছে স্যার। আপনি যেটা বলছেন স্যার, ওই যে অস্ত্রের ব্যাপারে আলোচনা কেন হলো না, আপনি নিশ্চয়ই জানেন স্যার, অস্ত্র নিয়ে যেদিন ধরা হলো পরের দিন এটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেল, এটা কোন আওয়ামী লীগ আনছে না বিরোধী পক্ষ, ফলে তদন্ত হয় না। আর আজকে যে একজন সংসদ সদস্য মারা গেছেন সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক শুরু হয়ে গেছে, ফলে হয় কি আসল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে কিছু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করা হচ্ছে, জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে না, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। আর এই যে সংসদটা অকার্যকর করার পিছনে সরকার যেমন দায়ী, বিরোধী দলও দায়ী। কিন্তু এই পরিস্থিতিতে মানুষ যেটা পরিবর্তন চাচ্ছে, কিভাবে পরিবর্তন হবে? এই পরিবর্তনটাই মানুষ চাইতেছে। আজকে যে চ্যানেল আইয়ের এই যে তৃতীয় মাত্রার যে অনুষ্ঠানে আমরা কথা বলছি, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এই অসুস্থ রাজনীতিকে সুস্থ করা। তারা চেয়েছিলেন সংসদমুখী করা, কিন্তু সংসদমুখী তারা হন নাই। আজকে 300 পর্বে অনুষ্ঠানে আমার ধারণা যে মোটামুটি বেশিরভাগ এমপি, একাধিকবার অনেক এমপি আসছেন, তারা সেই কথাগুলো বলছেন। ভালো কথা, এমন কোনো কথা বলেছেন যেটা থেকে আমরা এর নতুন কোনো কথাই বলার নেই। কিন্তু এই মুহূর্তে মানুষের যে সংকট, মানুষ যেটা বলছে, মানুষ নিরাপত্তা চায়, মানুষ বাঁচতে চায়, বাঁচার তাগিদেই। কিন্তু পরিবর্তনের যে ধারা যেটা দেখা যাচ্ছে, সেই ধারাটা সুস্থ ধারা নয়। একই ধারার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। যেখানে তত্ত্বাবধায়ক সরকার আসলে 3 মাস যদি আইন শৃঙ্খলা ভালো থাকে, রাজনৈতিক সরকারের আমলে কেন ভালো থাকে না, এই প্রশ্নটা আমি স্যারের কাছে রাখতে চাই। শুধু তত্ত্বাবধায়ক সরকার না, আমরা দেখি সরকার যখন চাইছে ক্লিন হার্ট অপারেশন, যদি অনেক কমপ্লেন আছে সেটি নিয়ে, তারপরে কিন্তু তখন মানুষ কিছুটা স্বস্তিতে ছিল। হ্যাঁ, মূল কথা হলো যে আইনের নিরপেক্ষ প্রয়োগ। আইনের একটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রয়োগ হলে কোনোদিনই আইনের শাসন থাকবে না, মানুষের নিরাপত্তা থাকবে না। কিছুক্ষণ হলেও যদি আপনি বলেন, আমার তো প্রস্তাব ছিল যে সংসদে একটা প্রস্তাব গৃহীত হোক সর্বসম্মতিক্রমে, যে পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলোকে সন্ত্রাসীদের থেকে মুক্ত করো। আমি এককালীন আইজির সঙ্গে এটা আলাপও করেছি, বলেন যে এরকম প্রস্তাব দিলে আমরা এই কয়েক সপ্তাহ কেন কয়েক ঘন্টার মধ্যে এটা ক্লিন করতে পারি, পুলিশই করতে পারে। কিন্তু পুলিশকে এই কাজ করতে দেওয়া হচ্ছে না। এবং এই যে জিনিসটা উনিও বললেন, যেটা কেন আমাদের সংবিধান অনুযায়ী কেন দেশ চলছে না, কেন নির্বাচন পদ্ধতিকে আমরা যেখানে নিয়ে গেছি, কোটি টাকার নির্বাচন হয় এখানে, কোটি কোটি টাকার নির্বাচনের মধ্যে কিন্তু যারা আসছেন তারা সেই দেশের যে দায়িত্ব পালন করা
তাদের সম্ভব হচ্ছে না কেন? সেই টাকা তোলার ব্যাপারে তাদেরকে ব্যস্ত হয়ে যেতে পারছে, বাধ্য হচ্ছেন তারা, কেন আগামী নির্বাচনের জন্য টাকা তুলতে হবে। সেইগুলোতে ব্যস্ত হয়ে গেলে কিভাবে তারা দেশের সেবা করবেন, অর্থাৎ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন? এই যে এখন যে খবরগুলো আসছে পৌরসভা নির্বাচনগুলি নিয়ে, মৌলভীবাজার থেকে আমি সারাদিন খালি টেলিফোন পেয়েছি যেখানে ইলেকশন ধ্বংস করে দেওয়া হয়েছে সন্ত্রাসীদেরকে দিয়ে। তো এই নির্বাচনগুলোকেও যদি মানুষ এখন অবাধ নিরপেক্ষ হতে দিচ্ছে না, তো আগামীতে কি হবে? এখন কিছু উপনির্বাচনও সামনে আসছে, সেইগুলোও যদি এইভাবে মানে এই মাগুরার মধ্যে যে ঘটনা ঘটেছিল এখানে যদি ঘটতে শুরু করে, তখন তো সংবিধান আঘাতপ্রাপ্ত হবে। গণতন্ত্র, প্রত্যেক দিনই গণতন্ত্রের উপরে আঘাত আনা হচ্ছে। গণতন্ত্রকে বাঁচাতে হলে, সংবিধানকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সকল সচেতন নাগরিক আমাদেরকে সংঘবদ্ধ হয়ে দাঁড়িয়ে বলতে হবে যেটা করতে দেওয়া যাবে না। না স্যার, ঘটার তো বাকি নেই, সবই ঘটে যাচ্ছে। সিটিং এমপিও মারা গেলেন, এমন কিছুই তো বাকি নেই, সব কিছুই হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া তো ধ্বংস হয়েই যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে 14 কোটি মানুষের এই দেশে কয়েক হাজার সন্ত্রাসীর কাছে এই 14 কোটি মানুষ কি জিম্মি হতে পারে? জিম্মি হতে পারে না। কিন্তু আজকের অবস্থাটা কি? মানুষ আজকে এই 14 কোটি মানুষ জিম্মি হবে কেন? এই যে সম্ভাবনা, এই যে প্রতিবাদ, এই যে প্রতিরোধ গড়ে তোলা, এর পেছনে যে রাজনৈতিক নেতৃত্ব দরকার, স্বীকার করতেই হবে স্যার। আপনারা সেই রাজনৈতিক নেতৃত্ব, আপনারা সেভাবে সেই বাকিটা কিন্তু আপনারা নিশানা কিন্তু দিতে পারছেন না, যে সঠিক দিক নির্দেশনা দিতে পারছেন না যে আসলে কিভাবে এর পরিবর্তনটা আসবে। না হলে মানুষ কিন্তু, যেটা আপনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সম্ভব, রাজনীতি, এখানে সন্ত্রাসীরা যে গুলি ছুটছে বা যেখানে প্রকাশ্য দিবালোকে আর্মস নিয়ে ঘোরাফেরা করছে, এটা রাজনৈতিক মদত ছাড়া কোনো অবস্থাতে সম্ভব না স্যার, এটা আপনি ঠিকই বলেছেন। অবশ্যই, সেখানে আমি বলছি যে আমরা জনগণ 14 কোটি মানুষ, এর মধ্যে যারা এই ধরনের যে প্রক্রিয়ার মধ্যে আছে সেটা মানুষ বলেছে যে শতকরা 1% হবে না। তো বাকি আমরা যারা আছি, আমরা কেন এই সিদ্ধান্ত আজকে নিতে পারি না শহরে, থানায়, গ্রামে, যে যারা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে, যারা কালো টাকা নির্ভর রাজনীতি করছে, যারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে সে বিভিন্ন মানুষের উপরে আক্রমণ করছে, এইগুলোকে চিহ্নিত করে আমরা সিদ্ধান্ত নিই যে এদেরকে আমরা সমর্থন করব না, এরা আমাদের ভোট পাবে না। স্যার এটা সম্ভব যদি দলের চিন্তা বাদ দিয়ে আপনি দেশের চিন্তা করেন। এইটাই তো আসল কথা। এবং কখনো কখনো দেখা যায় ব্যক্তি চিন্তাটা প্রধান হয়ে গেছে। তা আমরা লক্ষ্য করলাম যে 30 এপ্রিলকে কেন্দ্র করে 30 এপ্রিলের যে ঘোষণা দিলেন জলিল সাহেব, একটি হঠকারী ঘোষণা বলেই প্রতীয়মান হয়েছে শেষ পর্যন্ত। এই যে অস্ত্রের চালান এলো, গণগ্রেপ্তার করলো সরকার, তারপরে লক্ষ্য করলাম যে হঠাৎ করে বিরোধী দল আবার সংসদে যাবার ঘোষণা দিল, তারপরে যে একজন সিটিং এমপি মারা গেল। তো পরিস্থিতি দ্রুতই পরিবর্তিত হচ্ছে। বিডিএফকে সামনে রেখে দেখলাম সরকার মন্ত্রিসভায় একটি রদবদলও করবার চেষ্টা করলো, সেটিও খুব অনেকের কাছেই পরিবর্তন ঠিকই ঘটছে, কিন্তু কোনোটাই দুইটা মন্ত্রণালয়কে মানে একীভূত করা হয়েছে, কিন্তু মন্ত্রীর সংখ্যা কমে নাই। আচ্ছা, এবং একীভূত হলো কিভাবে সেটিও কিন্তু স্পষ্ট নয়, জনবল কমবে কিনা। দপ্তরবিহীন, দপ্তর যাদের আছে তারাই কোনো কাজ করতে পারছেন না, আর দপ্তরবিহীন রাখার কোনো যুক্তি নেই। 1.5 বছর আগে, 1.5 বছর একজনকে দপ্তরবিহীন রাখা হয়েছিল, পরবর্তী পর্যায়ে যে কোনো এক রিসাফলে তাকে বলা হলো যে আপনার আর দরকার নেই, মানে তিনি বাদ পড়ে গেলেন। এখানে আমি জানি না কি যুক্তিতে কি হচ্ছে, এই পরিবর্তনটা কোনো অপ্রয়োজনীয়। তার কারণটা হলো যে কোনো লাভ হয় না, কারণ একই লোক এখান থেকে ওইখানে জাস্ট কি করা হয়েছে। এটা দাতারা কি বলছে বা সাধারণ মানুষ কি বলছে, আসলে মন্ত্রিসভার সাইজটা, আকারটা ছোট করা, এফেক্টিভ গভর্নমেন্ট। মানুষ তো কাল সকালবেলা খালেদা জিয়ার বিরুদ্ধে রাস্তা নাইমা বলে না আপনার সরকারের ক্ষমতা কাটবেন না। মানুষ কি বলছে? মানুষ বলছে যে নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম, আপনারা সুশাসন প্রতিষ্ঠা করবেন, আপনারা এই জিনিসটা একার থেকে আপনারা এই জিনিসটা করতে পারছেন না। মিডিয়া লিখছে, মিডিয়ার মধ্যেও নানা ঝামেলা আছে। তারপরে আমি মনে করি যে আমরা সবাই বলছি কিন্তু এক জায়গায় হচ্ছে না। কারণটা হচ্ছে, তার কারণ রাজনীতিটা দুভাগে বিভক্ত হয়ে আছে। ওই যে স্যার বললেন, যেটা রাজনীতি আজকে যেটা যে কোনো ঘটনা ঘটলেই পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। এই পাল্টাপাল্টি থাকলে কোনো অবস্থাতেই, যেটা আজকে সবাই, যে টাইম ম্যাগাজিন কিছুদিন আগে লিখেছে বা আলোচনা হচ্ছে, যে আমরা কি বাংলাদেশকে এটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হবে। টাইম তো বলেই দিয়েছে এর মধ্যে সবচেয়ে অকার্যকর রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র বলা হচ্ছে। কিন্তু এই অকার্যকর রাষ্ট্র কি আমাদের জন্য এটা সুখকর কোনো খবর হবে? এটাকে আমরা কি মনে করেন যে আমাদের জন্য ভালো হবে? আমাদের রাজনৈতিক নেতা, আমি রাজনৈতিক নেতার প্রতি কোনো বিন্দুমাত্র আমার অশ্রদ্ধা নেই। আমি তাদের কাছে বিনীতভাবেই একটা জিনিস বলতে চাই, যে আপনারাই বলেন না কেন যে আজকে 5 বছর আপনারা থাকেন, কালকে 5 বছর আপনারা থাকেন, যে এই যে রাজনীতিটা ঠিক আছে, দেশের জন্য আমরা চিন্তা করতেছি না। আজকে মানুষ যে অসহায়, মানুষ যে কিছু করতে পারছে না, আপনারা বসে আলোচনা করে একটা পথ বাদলে দেন, যেখান থেকে মানুষের জন্য আজ কিছু করা যেতে পারে। 14 কোটি মানুষের দেশে আজকে শিল্প কারখানা গড়ে ওঠে নাই। আজকে চারদিকে হতাশা, হাজার হাজার ছেলে বেকার, শিক্ষিত ছেলেরা বেকার,
কোনো কি হচ্ছে না। এই পরিস্থিতিতে এই দেশটাকে সামাল দেওয়াটা খুব সহজ কথা নয়, কিন্তু যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে যারা আছেন তারাও কিন্তু বুঝেন যে কীভাবে, কিন্তু কিন্তু এই অবস্থায় আমার মনে করি যে রাজনীতি যদি একত্রিত হয়ে রাজনৈতিক নেতারা যদি একসাথে বসে আলোচনা করে এটা পথ ঠিক করেন তাহলে সম্ভব, আর না হলে আমরা কিন্তু একটা দুর্ভাগ্যজনক পরিণতির দিকে যাচ্ছি, যেটা 1971 সনের 16ই ডিসেম্বর আমাদের মধ্যে যে সম্ভাবনা, যে দেশটা আমাদের জন্ম হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। আপনার কি মনে হয় যেটি এই যে রাজনীতিবিদদের একত্র হওয়ার কথা উনি যেটি বললেন মতিউর রহমান চৌধুরী সাহেব, সেটির কোনো সম্ভাবনা হ্যাঁ, কিন্তু মানে এই যে আপনি ঐক্য মঞ্চ করলেন, ঐক্য প্রচেষ্টা করলেন, আপনার সঙ্গে যারা দাঁড়ালো তাদেরকেও আবার এখন নাম আসছে বিভিন্ন যে রকমের তারা মানে অন্য ভূমিকাও পালন করছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যারা আমরা যাদেরকে সেই মাঠে যারা সেদিন সমবেত হয়েছিলেন, সারা দেশ থেকে মানুষ এসছে, পরে চট্টগ্রামেও এসছে। আর আমি তো মনে করি মানুষের যদি জনমত জরিপ করেন, মানুষ কিন্তু ক্লিয়ারলি বলবে যে আমরা জানমালের নিরাপত্তা চাই, আমরা আইনের শাসন চাই, আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, আমরা স্বাধীন বিচার বিভাগ চাই যেখানে আমরা সুবিচার পেতে পারি, এবং মূলত আমরা সুশাসন চাই। আমি তো মানে মনে করি যে আপনি দেখবেন যে 99% মানুষ এটা তো, যারা এগুলো করছে তারাও এটাগুলো পক্ষে বলবে। কিন্তু কথা হলো যে হ্যাঁ, যে নেতৃত্ব ধরেন আমাদের মঞ্চ থেকে আমরা সবাইকে বলছি যারা এসে অন্তর থেকে এটা সমর্থন করেন, কেন দেখেন যদি কেউ এটা বলে এবং করে না তো মানুষের কাছে সে প্রত্যাখ্যিত হবে। আমি মনে করি সেটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মানুষ এখন কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করতে চায় যারা মুখে বলে একটা আর করে আর একটা, কথা এবং কাজের মধ্যে যাদের মিল নাই। এটা কিন্তু ধরা পড়ছে যে আমি সন্ত্রাসের বিরুদ্ধে বলছি, আমার পাশে দাঁড়িয়ে আছে, পকেটে দেখা যাচ্ছে অস্ত্র। আমি কালো টাকার বিরুদ্ধে বলছি, দেখি আমার আশেপাশে যারা বসা আছে এরা স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজরা। অর্থাৎ এই কথা বলে মানুষ আর পার পাবে না, পাচ্ছে না। যারা তথাকথিত বলেন যে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তো আমি মনে করি যে এরা সন্ত্রাসের নেতৃত্ব, এরা তো রাজনীতির নেতৃত্ব। সে রাজনীতিক যেটা আমরা সবসময় বুঝে এসেছি, আজকে কেউ বলছে যে সবাই বলে যে রাজনীতিরা হলো ধ্বংসের মূলে। আমি বলি যারা এইগুলো করছেন তারা কিন্তু রুগ্ন রাজনীতি করছেন। সুস্থ রাজনীতি যেটা আগে করেছে, তার মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি 90-এ, কিন্তু সেই গণতন্ত্রকে আমরা গণতন্ত্র হিসাবে চলতে দিচ্ছি না, সেটাকে আমরা একটা মাফিয়াতন্ত্রতে পরিণত করেছি। যে সন্ত্রাসী, কালো টাকার মালিক একটা অশুভ আতাত করে সংসদ চলতে দেয় না, একটা প্রশাসনের মধ্যে হস্তক্ষেপ করে, বিচার বিভাগ নিচের দিকে সেখানে হস্তক্ষেপ হচ্ছে, উপরের দিকে বিচার বিভাগকে পৃথকীকরণ যে করে এটাকে ধরে রাখার চেষ্টা, এটাকে কালক্ষেপণ করা হচ্ছে। 18 বার সময় নেওয়া হয়েছে, এটা সুপ্রিম কোর্টের আদেশ আছে এটা করে ফেলো, প্রত্যেকবার এসে সময় নেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টি কারাপশন কমিশন, লজ্জার বিষয় যে সাহায্যদাতারা বলছে যে ফেব্রুয়ারি মাসে আইন হচ্ছে, এখনো তোমরা সিলেকশন কমিটি গঠন করা নেই যেটা নিয়োগ করবে। স্যার আজকে সিলেকশন কমিটি হয়েছে, আজকে হয়েছে, কিন্তু সাহায্যদাতারা মানে ফেব্রুয়ারি মাসে আইন পাশ করা হয়েছে, আর কি অজুহাত দিচ্ছে যে একজন মেম্বার এখানে দেশে ছিল না। তো প্লেনের টিকিট তো মানে একদিনে মানুষ আসা যাওয়া করতে পারে, এটা কোনো অজুহাত হতে পারে? সাহায্যদাতারা মানে ভেঙে এরকম কথা বলার পরে বলছেন যে এখন করে দিচ্ছি। তো এই যে যে মানসিকতা সরকারের, এবং যেভাবে সংসদকে অকার্যকর করা মানে যে একতরফা সরকার, একদলীয় সরকারে পরিণত করে দেওয়া। তো একদলীয় সরকার তো গণতন্ত্র না, একদলীয় সংসদও না। তো এইগুলো আমাদেরকে যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই দেশের মানুষের তো এখানে কোনো দোষ না। আমরা আন্দোলন করেছি, মানুষ জীবন দিয়েছে যাতে সংসদীয় গণতন্ত্র আমরা পাই, জবাবদিহিমূলক সরকার পাই, আইনের শাসন পাই, স্বাধীন বিচার বিভাগ পাই, সন্ত্রাস মুক্ত সমাজ পাই, শিক্ষাঙ্গন পাই। মানুষ দিয়েছে, মূল্য দিয়েছে, অসাধারণ মূল্য দিয়েছে। তো আমরা এখন কি করতে হবে? যারা আমাদের কাছে দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করে দায়িত্বহীনভাবে ক্ষমতা অপপ্রয়োগ করেছে, অপপ্রয়োগ করে যাচ্ছে, তাদেরকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হই, বলি যে এটা আর না, যথেষ্ট হয়েছে, এখন গণতন্ত্র আমরা ফিরে আনবো, জনগণের শাসনে দেশে থাকবে। এই যে আমাদের যে প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে যে আমরা স্বৈরাচারকে হটিয়ে এই ধরনের একটা পরিবর্তন আনবো, অর্থপূর্ণ পরিবর্তন, নামকা বাঁচতে না, সেই পরিবর্তন আনার জন্য আমি মনে করি আর বেশি দিন মানুষ অপেক্ষা করতে পারে না। দেশকে তারা আর কত ধ্বংস করবে এই রুগ্ন রাজনীতি, এই এই যেটা এতদিন চালিয়ে এসছে, যারা চালিয়ে এসছে
চিহ্নিত করি আমরা ওদেরকে, এবং মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করুক। স্যার, অবস্থা এরকমই হয়েছে গত 10 বছরে। একটি ভালো লোক ওই অর্থে যারা সমাজ সচেতন, যারা দেশ দুনিয়াব্যাপী বা বিভিন্ন সমাজ সচেতন, তারা কেউ কিন্তু রাজনীতিতে আসছেন না, কারণ রাজনীতির প্রতি কিন্তু মানুষের আস্থাটা অনেকটা কমে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে এই অসুস্থ রাজনীতি, যেটা আপনার রুগ্ন রাজনীতির কথা। কিন্তু এই যে যেটি বললেন যে অশুভ আতাত এবং রুগ্ন রাজনীতি, আমরা দেখছি এই লড়াইটা প্রধানত দুটি দল কেন্দ্রিকই হয়ে গেছে, আওয়ামী লীগ বিএনপি, এর বাইরে আর কোনো শক্তি নেই। এদের কি সংশোধিত হবার কোনো সুযোগ আছে বলে আপনি মনে করেন? মানে তাদের দিয়ে না বিকল্প কোনো সেরকম কোনো সম্ভাবনা কি আছে? না, সম্ভাবনা তো এই মুহূর্তে যারা আমরা দেখছি যে অনেকেই যে সম্ভাবনার কথা আমরা শোনা যাচ্ছিল মাস তিনেক আগে, যে সম্ভাবনা দেখা দিয়েছিল, সেই সম্ভাবনাটা আপাতত এই মুহূর্তে তো অনেকটা মিয়ে গেছে, কারণ দুই দলের লড়াইয়ের কারণে। এটা আবার দুই দলের এটা আতাত আছে যে আমরা 5 বছর থাকবো, আপনারা 5 বছর থাকবেন, আপনারা মিলে আমরা থাকবো। এই যে অবস্থাটা, এই কারণে কিন্তু যেটা হচ্ছে যে আজকে অসুস্থ রাজনীতি, যেটা আমি বারবার স্যারও যেটা বলছেন যে রাজনীতির মানুষ পরিবর্তন চাইতেছে, মানুষ চাচ্ছে, ঠিকই বলেছেন, কিন্তু মানুষ যাবে কোথায়? যাওয়ার জায়গাটা তো নাই। মানুষ তো রেডি, প্রস্তুত, এই মুহূর্তে তারা যেতে রাজি আছে, কিন্তু তারা ওই জায়গাটাতে বিশ্বাস করতে পারছে না কোথায় যাবে, গন্তব্যটা কোথায়। না দেখেন, আমাদের তো একটা মঞ্চ এই কারণেই করা হয়েছে যে মানুষকে আমরা বলছি যেখানে যেখানে যে দলেই কেউ আসেন এখানে এই রুগ্ন রাজনীতি থেকে মুক্ত করে দেশকে যদি বাঁচাতে চান, দেশ সকলেরই, কোনো ব্যক্তির, কোনো দল, কোনো পরিবারের না। এই কথা আমি বারবার এই কারণে বলছি যে জনগণ হলো ক্ষমতার মালিক। তো আমি বলি যে বিকল্প, যে বর্তমানের বিকল্প হলো জনগণকে আজকে এগিয়ে আসতে হবে, কিন্তু আমি বলি যে বাধা কোথায়? আমাদের প্রচার মাধ্যমে যে আপনার মানে এই দু একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল কিছু সময় আমরা পাচ্ছি, অবশ্য প্রিন্ট মিডিয়াতে আপনারা কিছু কিছু সুযোগ করে দিচ্ছেন, কিন্তু 14 কোটি মানুষকে পৌঁছানোর জন্য বিটিভি আমাদেরকে কোনো রকমের সুযোগ দিচ্ছে না। এই যে মানুষের কণ্ঠ, আমার কণ্ঠ না, জনগণের কণ্ঠ, সেখানে আমি শুনতে চাই যে আমরা রাস্তার মানুষকে বলি যে আপনারা কি অবস্থায় আছেন, আপনাদের জানমালের নিরাপত্তা আছে কি না, এইগুলো কেন বিটিভির মধ্যে আমরা শুনতে পাই না? কেন এই যে প্রতিকারের কথা আমরা ওখানে কেউ বলতে পারে না? তারপরে অর্থের অভাব, এই যে মানুষ 14 কোটি মানুষকে পৌঁছানোর জন্য উইথাউট মানে ওই ধরনের ইলেকট্রনিক, আপনাদেরকে টেরেস্ট্রিয়াল সুযোগ দেওয়া হবে না কেন? আপনার টেরেস্ট্রিয়াল হলে আমি কিন্তু অনেক দ্রুত 14 কোটি মানুষের মধ্যে গণজাগরণ সৃষ্টি করা সম্ভব হবে। অর্থের অভাবের জন্য আপনি দেখেন কিভাবে পোস্টার এখানে পড়ে, 5 রকমের পোস্টার নির্বাচন হওয়ার আগেই কিন্তু আমাদের এই রাস্তায় পড়ে গেছে, একটার উপরে একটা, মানে লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে। কিন্তু আজকে জনগণের কথা বলে যে আমি পোস্টার ছাপাতে চাই, আমি তো কালো টাকা করি নাই, আমি দুর্নীতি করি নাই জীবনে। আমাদের সাথে যারা আজকে নেমেছেন যে আমরা সুস্থ রাজনীতি করব, আমাদের কাছে ওই টাকা নাই। তো সেই টাকা আজকে আমরা ভিক্ষা করে হলেও তুলে কিন্তু মানুষের কাছে এই কথাগুলো পৌঁছাতে চাই যে এই দেশ সকলেই আসেন, আমরা সবাই হাত ধরে দাঁড়িয়ে এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করি, দুর্নীতি মুক্ত করি, সাম্প্রদায়িকতা মুক্ত করি। এটা সম্ভব, অতীতে আমরা করেছি, দেশ স্বাধীন করেছি। অতীতে আমরা বলতাম পশ্চিমারা পুঁজি পাচার করে, এখন কম পাচার হচ্ছে। ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকে ফেরত না দিয়ে বিদেশে সম্পত্তি করা হচ্ছে। এই তালিকা কেন আমরা আজকে, যদি অ্যান্টি কারাপশন ইন্ডিপেন্ডেন্ট কমিশন প্রকৃত অর্থে হয়, তাদের প্রথম কাজ হবে এই তালিকাগুলো করা। আর এই যে ব্যাংক থেকে যারা নিয়ে কত হাজার কোটি টাকা, এটা তো সেদিন মানে স্বীকৃত যে 27,000 না কত কোটি টাকা ঋণ খেলাফি। তো এরা তো সবই বসে আছে, দেখবেন যে এরা সব ভিভিআইপি হিসাবে বিভিন্ন জায়গায় অবস্থান করে আছেন। কেন কেন এটা? তো জনগণ আজকে এইগুলোর হিসাব চায়, জবাবদিহিমূলক সরকারের কাছে চায়, এবং মনে করে যে বিরোধী দলকে সংসদে গিয়ে তাদের এই ভূমিকা পালন করা উচিত জনগণের পক্ষে। এই প্রশ্নগুলো সেখানে আনবে, এই উত্তরগুলো আনবে, শুধু একদিনের জন্য না। আমাকে বললো না আপনার কথার মতো তো যাওয়া হচ্ছে, আমি বললাম না, আমি একদিনের জন্য যাওয়ার তো প্রস্তাব কোনো দিন দিই নাই। যে ওখানে অর্থপূর্ণ ভূমিকা রেখে তারপরে যদি দেখা যায় যে অন্যায়ভাবে সব কিছু তাদেরকে মানে থেকে বঞ্চিত করা হচ্ছে, মাইক দেওয়া হচ্ছে না, তাদের কোনো কথাই শোনা হচ্ছে না, তারপরে তারা এসে বাইরে বলবেন না। স্যার, এখানে যেটা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া যদি পরিবর্তন না করতে পারেন, শিওর, তাহলে কিন্তু আপনার পরিবর্তন আসবে না। আজকে বাংলাদেশের পার্লামেন্টে 52% হচ্ছে ব্যবসায়ী, যারা সংসদে যান না, কোরাম হয় না। এই কারণে আমার মনে হয় যে রাজনীতিটা, যে হঠাৎ করে আসলেন নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, নির্বাচনে নমিনেশন পেয়ে গেলেন, টাকার জোরে হোক যেভাবে হোক নির্বাচিত হয়ে গেলেন, ফলে হয় কি নির্বাচনমুখী, সংসদমুখী তারা হন না, তারা সংসদে যান না। এই সংসদ যদি ভালো না হয়, নির্বাচনী প্রক্রিয়া যদি ওই দুর্নীতিটা বন্ধ না হয়, নমিনেশন পাওয়ার ক্ষেত্রে, জেতার ক্ষেত্রে, তাহলে কিন্তু নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু, এটা ঠিক আছে, কিন্তু নির্বাচনে কারা জিতছেন সেটাও দেখতে হবে। আর মানুষের কাছে আসলে হয় কি, যেটা বলছেন, মানুষ কিন্তু সাহস চায়।
না, বাট এই কথা আপনি একদম আসল জায়গায় হাত দিয়েছেন যে এই নির্বাচন পদ্ধতির মূল সংস্কার। বেশি ইন্ডিয়াতে এবার ইলেকশন কমিশন গতবার যেটা করলো নিজের উদ্যোগে, আইনের প্রস্তাব তারা করেছে, কিন্তু আইন হওয়ার আগে তারা করেছে যে সম্পত্তির হিসাব দিতে হবে, সেটা পাবলিশ করতে হবে নিজের আত্মীয় স্বজন সকলেরই। তারপরে অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এটা বলতে হবে, নিজের যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, যে ব্যাংকের কাছে দেনা পাওনা, এগুলোর হিসাব, শিক্ষার যে মান, এটা জানাতে হবে। এবং সুপ্রিম কোর্টে বলা হলো যে ইলেকশন কমিশনের ক্ষমতা নেই, কিন্তু দুটো রায় দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে না, তারা কত অপেক্ষা করবে, যদি আইন না করা হয় তারা নিজে এগুলো করতে পারে, আদারওয়াইজ মানুষের কাছে এই তথ্য না থাকলে মানুষ ঠিকমতো ভোট দিতে পারবে না। এবং আমাদের নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়া দরকার এবং আরও স্বাধীন করে দেওয়া দরকার। আমরা জানি যে নির্বাচন কমিশন জায়গায় জায়গায় প্রস্তাব করছে যে যেখানে আইন শৃঙ্খলার ঘাটতি হতে পারে সেখানে যে ধরনের প্রস্তাব দিচ্ছে, সেনাবাহিনীর প্রস্তাবগুলো, এগুলোকে উপেক্ষা করা হচ্ছে। এটা একদম পুরাপুরি সংবিধানের পরিপন্থী যে কোনো উপরের দপ্তর থেকে, নির্বাহী বিভাগ থেকে এইগুলোকে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, এটা হলো সংবিধানের উপরে আঘাত, এটা হচ্ছে। নির্বাচন কমিশনই যে বিধিমালাগুলো তৈরি করে দেয় বিগত নির্বাচন, সেগুলো তো ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে মানবে কারা? বাজেট যেখানে সরকারের হাতে ভর্তি, যেখানে নির্বাচন কমিশনের বাজেটটা হচ্ছে সরকারের হাতে, সেইটাই সংস্কার। এক্স্যাক্টলি এটা করেছে, এই সংস্কারটা ওখানে করতে হবে, তাদের হাতে তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের নিয়োগ করার ক্ষমতা দিতে হবে। লক্ষ্য করবেন, আজকে ভারতে নির্বাচন হচ্ছে, প্রায় মাস ব্যাপী নির্বাচনের ফলাফল হবে 13 তারিখে, 13ই মে। নির্বাচনের ব্যালট বাক্সগুলো এক জায়গায় রাখা হয়েছে, নির্বাচনের ফলাফল হবে, কেউ প্রশ্ন তুলবেন না যে এখানে কারচুপি হয়েছে। আর আমাদের এখানে বলা হতো যে বাক্সটা চেঞ্জ করে না, আবার নতুন করে নতুন বাক্স দেওয়া হয়েছে। ভারতের আমরা অনেক কিছু কিন্তু আমরা অনুকরণ করি, কিন্তু এই ভালো জিনিসগুলো কিন্তু আমরা করি না। আমাদের রাজনৈতিক নেতারাই কিন্তু অবিশ্বাস করাচ্ছেন মানুষকে। তারা যদি বলতেন যে নির্বাচন কমিশন যা করতেছে তাই ঠিক আছে, তাহলে কিন্তু আজকে বলছেন সরকার বা বিরোধী দুই পক্ষের মধ্যেই এই জিনিসটা আসতে হবে। আসলে নির্বাচন কমিশনটাকে আমরা একটা ছোট জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছে। যেমন আজকে যেটা হচ্ছে কি, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে সেনাবাহিনী দিতে হবে, তারা বলেন যে এমন কোনো কারণ ঘটে নাই। আজকে আমি যে অনুষ্ঠানটা করছি, সংবিধান নান্দাইলে জালবুট মানে প্রবণতা রোধ করার জন্য দুই পক্ষের মধ্যে লড়াই হয়েছে, লড়াই হওয়ার পরে পুলিশ গুলি করেছে, 2 জন মারা গেছে। আপনার পরিস্থিতিটা ওইরকম হয় নাই। নির্বাচনটা সুষ্ঠু হলে কার জন্য ভালো? সবার জন্য তো ভালো। কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, বিভিন্ন জায়গায় নির্বাচনে কারচুপি হয়েছে, অভিযোগ আসছে অনেক কিছু। কিন্তু পরিবর্তনটা মানুষ যেটা হচ্ছে যে আজকে আমি মনে করি আমার দৃষ্টিতে মিডিয়া যে রোলটুকু প্লে করার কথা ছিল আমরা সেটা করতে পারি নাই। আসামের কাঠগড়ায় শুধু রাজনৈতিক নেতাদের দাঁড় করিয়ে আমি বাহবা নিয়ে চলে যাব, সেটা হবে না। আমি আসামের কাঠগড়ায় দাঁড়াতে রাজি আছি, আমি পারি নাই, আমার হাত বাঁধা আছে। তার কারণটা হচ্ছে আমি যা চাই আমি তা করতে পারি না। তার কারণটা হচ্ছে যে আমার সামনে একটা চিন্তা হয় যে আমি যদি এইটুকু যাই তাহলে আমার সহকর্মী যারা তারা সাফার করবেন, আমাকেও সাফার করতে হবে। কারণ সরকারের হাতে, যে কোনো সরকারের কথা বলছি, আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছিল, শুধু সরকার না, সরকার ছাড়াও আপনার সমস্যা হতে পারে, অনেক সমস্যা আছে। আজকে যে সন্ত্রাসীর কথা বলছেন, আমরা কি সন্ত্রাসীদের কথা লিখতে পারি? তারপরেও সাহস করে যতটুকু লেখেন তার জন্য অভিনন্দন জানাই, কিন্তু আই এগ্রি যে তারপরে তো অনেকে প্রাণ হারিয়েছে। এটা এই যে ঠিক গুরুত্বপূর্ণ কথা বললেন, এটি কিন্তু মিডিয়ার জন্য, মানে যদিও আমরা বলছি যে এখন আইনত মিডিয়া অনেক স্বাধীন বলা হচ্ছে, কিন্তু কেউই কিন্তু আসলে হাত পা, সবারই হাত পা বিভিন্ন ভাবে মানে হুমকি দেওয়া হয়, ডেথ থ্রেট দেওয়া হয়, অনেকে তো মারাও গেছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? ওই যেটা বলছি যে মানুষকে গণজাগরণ, প্রথমে কিন্তু দেশের মানুষ একবার জেগে গেলে, আপনার তো আমাদের অতীতে যে আন্দোলনগুলোর ইতিহাস মনে পড়ছে আর কি, মানুষ একবার জেগে গেলে তখন তারা এই অপরাধীরাকে চিহ্নিত করবে, দাবি করবে যে এদেরকে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে মানুষ তখন পরিবর্তন আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তখন একটা নির্বাচন যেটা হবে। এবং তার আগেই আমি মনে করি, যেমন আমরা 90-এর নির্বাচনের আগে তো নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান সে গ্রহণযোগ্য হতে হবে। আমাদের সবাই মিলে ঐক্যমতে একটা এরকম সংস্কার আনতে হবে নির্বাচনের পদ্ধতি সম্পর্কে, নির্বাচন কমিশনের ক্ষমতা স্বাধীনভাবে তারা যেন পুরাপুরি প্রয়োগ করতে পারে তাদের যে ক্ষমতাগুলো, এবং কালো টাকা থেকে মুক্ত হওয়ার জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য যেটা প্রয়োজন, এইগুলোকে দফা হিসাবে করে মানুষের ঐক্যমত গঠন করে সেটা করিয়ে তারপর নির্বাচনের মাধ্যমে প্রকৃত অর্থে সৎ এবং যোগ্য ব্যক্তিদের দিয়ে একটা সংসদ গঠন করা। এইটা আমি মনে করি আজকের দিনে জরুরি ভিত্তিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে
এই পরিবর্তনটা আনতে হবে। কিন্তু সেই ঐক্যবদ্ধটা কিভাবে হবেন যদি প্রধান দুটি দলই একসঙ্গে না বসতে পারে, অন্যরাও যদি না পারে? গণজাগরণটাই হবে কিভাবে, যেখানে নেতৃত্বের এক আমি ধরনের সেটাই সংকট বলছিলাম আছে? যে আসলে মানুষ তো 90-এর আগে কিন্তু একবার বসানো না, না, গিয়েছিল। অবশ্যই মানুষ তো আসলে পরিবর্তনের বিপক্ষে, আমি বলছি মানুষ পরিবর্তন চায়, আর ঠিকই বলেছেন। কিন্তু আপনি যেটা বলছেন স্যার যে আপনি আবার এইভাবে যাবে, মানুষ তো একটা জায়গায় একটা ক্যাবলা দরকার, কোথায় যাবে আজকে? এবং সবাই যে ঐক্যবদ্ধ হওয়ার কথা, এই যে- সবাই মিলে বসে কিন্তু হ্যাঁ, সিদ্ধান্ত নেবার না, না, জায়গা। কিন্তু এটা জানা যায় একজন সংসদ সদস্য মারা গেলেন, আমি এটা বলতে পারি সব যে দলের সব ঐক্যবদ্ধ- সংসদ সদস্য না, না, কিন্তু সেই জানাজায় একসঙ্গে দাঁড়াতে পারেননি। অবশ্যই, এবং সংসদে নেওয়া হয়নি, নেওয়া হয়নি। এটা যারাই নিয়ে যান নাই তারা এবং যারা নেওয়ার জন্য আসেননি, আমি মনে করি দুই পক্ষই এখানে কিন্তু ভালো কাজ করেন না। এটা একজন সংসদ সদস্যের, যিনি তার যে সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন, যে সংসদে তিনি দুবার নির্বাচিত হয়েছেন, তার লাশটা ওই সংসদের দক্ষিণ প্লাজা বা যেখানেই হোক নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি যেটা শুনেছি, কাগজে দেখেছি, তারা অপেক্ষা করছিলেন, এরা নিয়ে যান নাই। আমি মনে করি যে অপেক্ষা করা আর না নিয়ে যাওয়া, এই যে রাজনীতিবিদ, এই রাজনৈতিক নেতারা আজকে যেভাবে দেশটাকে নিয়ে যাচ্ছেন, এই অবস্থাটা মানুষ কি দেখতেছে? মানুষ দেখতে আলোচনা হচ্ছে, সবাই বলছেন যে আমরা আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, কিন্তু কেউ ঐক্যবদ্ধ হয় না। এটা একটা স্লোগানে পরিণত হয়েছে। এই স্লোগানটা বাদ দিয়ে নতুন করে চিন্তা করতে হবে যে আসলে পরিবর্তনটা কীভাবে আসতে পারে। আমি খালি বললাম পরিবর্তন হলো, স্যার যেটা বলছেন যে হ্যাঁ আমরা কথা এবং কাজে মিল থাকতে হবে, আমি একটা বড় বড় কথা বলে চলে গেলাম, বিশ্বাস করতে হবে না। আসলে মানুষকে কিন্তু সচেতন হতে হবে, আরও মানুষকে চাপ দিতে হবে, মানুষকে বলতে হবে যে আমি আপনাকে এমপি নির্বাচিত করব না। আপনি যে সংসদে যান না, আমাকে তো আপনি জিজ্ঞেস করেন নাই, আপনাকে তো আমি ভোট দিয়েছিলাম সংসদে যাওয়ার জন্য। আপনি যে সিদ্ধান্তটা নিলেন সংসদে না যাওয়ার, এটা আমি শুধু আওয়ামী লীগের বেলায় বলছি না, আমি বিএনপির বেলায় বলছি, যে তারা তো কোনো সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত তারা তো নেন নাই, তারা জিজ্ঞেস করেন নাই। আসলে এই কালচারটাই ডেভেলপ করে নাই। আজকে পার্শ্ববর্তী দেশে আজকে যেভাবে এমপিদের সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে, আজকে আমাদের এমপিদের সম্পত্তির হিসাব তো দেওয়া হয় যেটা কাগজে, ওইটা ওই কদিন পরেই ওইটা নিয়ে যায়। কারণটা হলো যে ওটা সঠিক ইতিহাস। সরকার গঠনের সময় কিন্তু আমরা শুনেছিলাম যে মন্ত্রীদেরও একটি সম্পদের হিসাব প্রকাশ ওই তো করা বললাম, হবে। বক্তৃতায় এমন কোনো শব্দ এবং পত্রিকায় এমন কোনো শব্দ না যেটা লেখা হয় নাই, কিন্তু আমরা আসলে বিশ্বাস করি নাই। পরিবর্তনের পক্ষে সবাই বলছেন, কিন্তু পরিবর্তনের পক্ষে আমরা কেউ কাজ করছি না, বরং আমরা উস্কে দিচ্ছি। আমি মিডিয়ার লোক হিসেবে বলছি যে আমরা উস্কে দিচ্ছি। উস্কে দিয়ে করতেছি কি, পরিস্থিতিটা আবার নতুন করে তৈরি করে দিচ্ছি। যে যারা আজকে যাদেরকে আমি সন্ত্রাসের মদত দেওয়ার জন্য অভিযুক্ত করছি, তাকে কাল সকালবেলা আবার তাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আসেন, আপনি সন্ত্রাসের বিরুদ্ধে বলছেন। প্রকৃত অর্থে আমরা ওই আসল রাজনীতিবিদ, যেটা বলছেন যে সুস্থ রাজনীতির দিকে নিয়ে যাওয়া, সেটা আমরা চেষ্টা করছি না। আমি মিডিয়া লোক হিসাবে আমি দায়িত্ব পালন, আমি অন্যদের কথা বলবো না। আমার দিক থেকে আমি বলতে পারি যে আমার লিমিটেশনস অনেক বেশি, আমি করতে পারি নাই। আমি মনে করি আমরা যদি খালিস নিয়তে চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, করা উচিত দেশের জন্য। 14 কোটি মানুষের একটা দেশ তো এইভাবে শেষ হয়ে যেতে পারে না, হওয়া উচিত না। কিন্তু বাইরের কেউ তো এসে আমাদেরকে স্বপ্ন দেখাবে না। আমাদের রাজনীতিবিদরা যত খারাপ রাজনীতি হোক, তাদেরকেই বলতে হবে যে আসেন আমরা ভালো রাজনীতি করি। এছাড়া আমি কোনো এখানে কিন্তু দেখেন, আমরা সেই বিশ্বাসে কিন্তু আমরা আমাদের যে আবেদন 17 দফা যেটা লিখেছি, এটা কোনো দলীয় না, এটা হলো মূল মানে নীতিগুলো, যেটা সবাই যদি ধরে, আমরা সকল দলকে বলছি যারা আপনারা দেশে মঙ্গল চান, এসে অতীতে যাই করে থাকেন না কেন, এই 17 দফাকে মেনে নিলে কিন্তু আইনের সংস্কার করা যায়, প্রতিষ্ঠানগুলোকে ওইভাবে চালু করা যায়, পুলিশের যে দলীয়করণ বন্ধ করা যায়, প্রশাসনের দলীয়করণ বন্ধ করা যায়, এইগুলোই আছে 17 দফার মধ্যে। এবং আমরা সেটা বলেছি। এই যে বিকল্প ধারা একটা নেমেছে, ওনাদেরকে আমরা বলেছি আসুন, যে মূল দলগুলো আছেন সকলেরই সামনে আমরা কিন্তু 17 দফা দিচ্ছি। আমার প্রশ্ন এই জায়গাটিতে যে প্রধান দুটি দলের কার্যক্রমেরই কিন্তু আমরা সবাই মিলে সমালোচনা করছি, ওনাদেরকে আমরা আবেদন করছি আসেন বসেন। যে এর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আমরা দেখছি না এক জায়গায় তারা হতে পারছে না। 11 দলের আমাদের একটা আবার বৈঠক আছে, কিন্তু তার মধ্যে আমরা লক্ষ্য করছি যে 11 দল এখন কিন্তু তাদের মধ্যে গতকালও আমরা সবাই বসেছিলাম, এবং এই অনুভূতি থেকে যে এখন মানে আসলেই বসে চেষ্টা করা উচিত সবাইকে নিয়ে বসা। আমরা সকলের কাছে আবেদন রাখছি, 11 দল, আমাদের মঞ্চ, বিকল্প ধারা যারা করছেন, সরকারি দল, বিরোধী দল, আপনাদের মধ্যে যারা আজকে আন্তরিকভাবে একটা এই রাজনৈতিক সাংবিধানিক সংকট থেকে দেশকে মুক্ত করতে চান, এগিয়ে আসেন, বসেন এবং এই 17 দফাকে দেখেন, পর্যালোচনা করেন। এর বাইরেও যদি আপনার কিছু সংশোধন করার আছে অবশ্যই করেন, কিন্তু আমি মনে করি এইগুলো যদি মেনে নিয়ে কার্যকর করা যায়, আমি বিশ্বাস করি যে আমরা একটা মুক্তির পথ
না এ সম্ভব বেরিয়ে স্যার, আসবে। কিন্তু আপনারা যেটা জিল্লুর রহমান যে আনতে চাইলেন আপনার কাছ থেকে, যে আপনারা বিকল্প ধারা আন্দোলন যেটা হয়েছে বা আপনারা তৃতীয় স্রোতের কথা বলছেন, আপনি ঐক্য প্রচেষ্টার কথা বলছেন, আপনারা নিজেরা তো ঐক্যবদ্ধ হতে পারছেন না। আপনারা না হওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু বিভ্রান্ত না, হচ্ছে। জনগণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ বিভ্রান্ত হচ্ছে, না এটা ঠিকই। জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, এবং আমি যদি এই আবেদন করতে থাকছি উপরের দিকের লোককে, কিন্তু আমরা মানুষকে জনগণের কাছে ঘন ঘন যে বলছি আমরা ঐক্যবদ্ধ হই, এই ঐক্য জনগণের ঐক্যের মধ্যে থেকে গণজাগরণের মধ্যে দিয়ে যে চাপ সৃষ্টি হবে, সেটা মানুষকে, যারা রাজনীতি করছেন, গণবিচ্ছিন্ন রাজনীতি যারা করছেন, তারা বলছেন আমরা নির্বাচিত মানে আমরা জনগণের নির্ভর। সেখানেই তো বলি 4 কিন্তু কোটি তারা টাকা, কিন্তু বলছেন যে আপনারা গণবিচ্ছিন্ন। সেটা বলার ঠিক আপনারা আছে, যারা বলছেন আপনাদের কোনো গণভিত্তি চ্যালেঞ্জ নেই, না, এটা কিন্তু তারা বলছেন। সেটা চ্যালেঞ্জ হিসাবে আমরা অবশ্যই গ্রহণ করছি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে, আমাদের কালো টাকা নাই, আমার আশেপাশে অস্ত্রধারী কেউ নাই, তারপরেও আমি মানুষের সামনে যাচ্ছি, এই কথাগুলো বলছি। আমি এটা দাবি করতে পারি যে মানুষ এই কথাগুলো গ্রহণ করছে। আমাকে বিটিভিতে 15 মিনিট দেন, যদি আপনাদের এত সাহস আছে, আপনারা এত জনপ্রিয় যদি আছেন, তো টিভিকে একচেটিয়াভাবে ব্যবহার না করে আসুন। আমার কথা না, আমি রাস্তার মানুষগুলো এনে ওখানে তাদের গলা শোনাবো, কণ্ঠ শোনাবো, জনমত আপনারা যাচাই করেন। একবার ভোট নিয়ে নিলেন 5 বছর আগে, 2.5 বছর আগে, অনেক টাকা ব্যয় করে, অনেক কায়দা করে, আর তারপরে মনে করেন যে সব জনগণের নির্ভর আপনারা আছেন। জনগণের নির্ভর আপনারা না, জনগণের কাছ থেকে অনেক সরে গেছেন। আমরা রাস্তার মানুষ আছি, আমরা রাস্তার মানুষের সাথে দাঁড়িয়ে বলতে পারি যে হ্যাঁ, ভোট আপনারা দেখাতে পারেন, কেন ভোট পদ্ধতিকে তো ধ্বংস করে রেখেছেন, নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করে রেখেছেন। কোটি টাকা, 10 লাখ 5 লাখ না, আপনারা কোটি কোটি সেখানে ব্যয় করেন, সন্ত্রাসীদেরকে আপনারা কাজে লাগান, এবং প্রশাসনকে একদম আপনারা আজকে দলীয়করণের মধ্যে শেষ করেছেন। নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে দেন না, তারপরে আমাদেরকেও দেখান যে আমরা জনগণের উপরে নির্ভর করে রাজনীতি করছি। আসুন, এইগুলো সংস্কারের পরে চ্যালেঞ্জ হোক যে জনগণ কাকে গ্রহণ করবে। তারা এই কাজটা করতেছেন জনগণের কথা বলেই। তারা বলছেন যে জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জনগণ আমাদেরকে বলেছে। আরে রেফরিকে আমরা অচল করে দিয়ে খেলায় নামছি, বলছি আমরা জিতে গেছি, 5টা ফাউল গোল মেরে বলছি আমরা মেরে দিয়েছি। ঠিক রেফরি বানাও, নির্বাচন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন ভূমিকা রাখতে দাও, আর তোমরা এই কালো টাকা থেকে সরে যাও। এই যে তার তো দেয়ালের উপরেই তো আমরা আলামতগুলো পাচ্ছি। সঠিক তদন্ত করো না, যারা এই ধরনের নির্বাচন করছে এদের কতখানি জনপ্রিয়তা আছে, তাদের কোটি টাকা যদি আমরা বাজেয়াপ্ত করতে পারি, তারা যদি সম্পত্তির হিসাব দিতে হয় কোথায় থেকে এই টাকাগুলো পেয়েছে, যেটা এই পোস্টারগুলো চাপছে, এইগুলো করুক, তারপরে আমরা দেখি রাস্তার মানুষকে দিয়ে এদেরকে আমরা পরাজিত করতে পারি কিনা। না, পরাজিত করা সম্ভব স্যার, কিন্তু মানুষ যেটা বলছেন, মানুষ কিন্তু এত অসহায়, মানুষ এত সহজ সরল, তারা এই রাজনীতিবিদদের সম্পর্কে সব জানার পরেও কিন্তু তারা পল্টন ময়দানে বা লালদিঘির ময়দানে যাই হাততালি দেয়, 2 হাত তুলে বলে। না, সেটা তো ট্রাক বাস করে নিয়ে আসা হয়, কিন্তু আমরা লোক এনেছিলাম আসলে, কিন্তু মানে যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে। আর আমি মনে করি যে আমাদের তো সেই এতগুলো বাস ট্রাকের লোক না, তারপরেও লোক আসে। তো আমি তো রাস্তায় হাঁটে হাঁটে আপনার সঙ্গে জরিপ করতে পারি, আপনিও করছেন, আপনারা তো সাংবাদিক হিসেবে করছেন, আপনাদের কথা মানুষ নির্ভর করে এই রাজনীতির বিরুদ্ধে একটা বিকল্প রাজনীতি চায়। শিওর, সেই বিকল্প আমাদের টাকার অভাব আছে, সেটা কারণে আমাদের সাধারণ মানুষ তো স্যার সাফার করতে পারে না। না না, সেটা আমি বলছি, সেটাকে সেই ঘাটতিকেও আমরা অতিক্রম করেই কিন্তু ঘন ঘন আমরা যাচ্ছি। এবং ধন্যবাদ জানাই যে সাংবাদিকরা এখনো আমাদের মানুষের কথা তুলে ধরছেন, জীবনের ঝুঁকি নিয়েও মোফাসল থেকে তরুণ সাংবাদিকরা মানুষের কথা সামনে আনছেন। কিন্তু সেটাই যদি তৃতীয় মাত্রার মতো আরও যদি সুযোগ থাকতো, টেরেস্ট্রিয়াল টিভি যদি মানুষকে আমরা নিতে পারতাম, অনেক আগেই কিন্তু একটা গণজাগরণ দিয়ে এই যে রুগ্ন রাজনীতি করছেন যারা দেশকে, সংবিধানকে ধ্বংস করছেন, তাদেরকে চিহ্নিত করে কিন্তু তাদের থেকে। স্যার, আপনি বারবার টেলিভিশনের কথা বলছেন, বিটিভির কথা বলছেন, এই জনগণের পক্ষে বিটিভি কেন কথা বলছে না? সেটা তো আমার প্রশ্ন। কেন এই বিটিভিকে তারা মনে করেন, যারা আজকে গণতন্ত্রের কথা বলেন কিন্তু মনে করেন যে রাষ্ট্র হলো তাদের ব্যক্তিগত জমিদারি, পৈতৃক সম্পত্তি। বিটিভি কাউরি পৈতৃক সম্পত্তি না, এটা একবার না, আমি 1000 বার বলেছি, এটা সারা জনগণের সম্পত্তি। কিন্তু জনগণের কণ্ঠ কেন এখানে শোনা যাচ্ছে না? আমাকে 15 মিনিট মাইক দেন, আমি রাস্তায় নিয়ে ঘুরি। বিগত 32 বছরে তো আমরা এটাই দেখেছি, সরকারে যান তারাই এটাকে। অনেক সময় গণতন্ত্রই ছিল না, সেটা আমরা কত আন্দোলন করে মানে সেই 90-এ সেই প্রক্রিয়াটা ফিরে আনলাম। সবাই মানুষের সামনে শপথ করে বলেছেন যে 19শে নভেম্বরে যে না, এবার পরিবর্তন আসলে
সংবাদপত্রের স্বাধীনতা, সাহিত্য শাসন থাকবে রেডিও টেলিভিশনের, এই শপথ ভঙ্গ করে তারা এই কাজগুলো করছেন। এই বিচারটা হতে হবে, জনগণ এই বিচারটা করবে। জনগণের কাছে একবার যদি আমরা মানুষের মধ্যে সে জাগরণ সৃষ্টি অলরেডি হয়েছে, এটাকে নিয়ে যদি আমরা সংঘবদ্ধ করি, মানুষ পরিবর্তন আনে, দেখাবে যে আমাদের এটা ঐতিহ্য আছে, গণতান্ত্রিক ঐতিহ্য আছে। অন্যায়কে কোনোদিন এই দেশের মানুষ মেনে নেয়নি। আমাদের যদি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 50-এর দশকে ভাষা আন্দোলন, 60-এর দশকে 6 দফা 11 দফা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, তো আজকে কি এই সংবিধান ধ্বংস করার যে 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 প্রক্রিয়া চলছে, রুগ্ন রাজনীতির মধ্যে মানুষকে সন্ত্রাস আর কালো টাকার দিয়ে যেভাবে আজকে দেশকে ধ্বংস করা হচ্ছে, এটা কি আমরা মেনে নিতে পারি? এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই রুখে যদি দাঁড়াই, আমরা আপনি যে পরিবর্তনের কথা বলছেন স্যার, এই পরিবর্তনটা কবে বা কতদিনের মধ্যে হবে বলে আপনি আশা করছেন স্যার? প্রক্রিয়া তো শুরু হয়েছে, এটাকে এখন ধরে আরো জোরদার করা। আমি তো মনে করি আমাদের এখন মানে বসে থাকার সময় নেই, 24 ঘন্টা এখন আমাদের সকলকে এই কাজের মধ্যে নামতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এবং দেশের গ্রামে গ্রামে এই কথা পৌঁছাতে হবে। গণজাগরণ মানে কি, যে শহরে যে কথা বলছি, এই টিভির কথা কেন বলি, যে গ্রামে এই কথা পৌঁছাতে হবে। গ্রামের মানুষ আজকে খুব অসহায়, ওখানে বিভিন্ন রকমের আজকে মস্তান সৃষ্টি করা হচ্ছে, আর তারা ওখানে আইনের প্রশ্রয় থেকে বঞ্চিত। আজকে এই যে পৌরসভা নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে, এই যে সারা দেশ থেকে ফোনগুলো আসছে যে আজকে এখানে যেগুলো আমরা দেখছি, এটা আমরা মানে আজকে আমাদের ভোট অধিকারকে ধ্বংস করা হচ্ছে। মানুষ তো এগুলো বুঝতে আরম্ভ করছে। এখন এই সব মানুষকে সংঘবদ্ধ করা এবং একসাথে সোচ্চার হওয়া, আমরা দেখেছি, এটা করেছি আমরা, আমাদের এই দেশের ঐতিহ্য আছে, বাংলার মাটি, মানুষ কোনোদিন অন্যায় মেনে নেয় না, এখনো মেনে নেবে না। এই পরিবর্তনের পক্ষে যে সমস্ত রাজনৈতিক নেতা ছিলেন স্যার, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যে কোনো কারণে হোক আজকে দুভাগে বিভক্ত। এই বিভক্তি থাকা অবস্থায় কি করে এই পরিবর্তন হবে? না, এদের মধ্যেও দেখেন, এখন আমি যেটা দেখি যে অনেকেই এই দলের মধ্যেও আছেন, কোণঠাসা হয়ে আছেন, ব্যক্তিগতভাবে কথা বললে বলেন যে বুঝছেন তো আমরা কি অবস্থা, এই বুঝছেন তো, এই শব্দটা সকলের মুখে আমি শুনেছি, এই দল ওই দলের খুব অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, বন্ধু আর কি, ভাই বুঝছেন তো আমরা কি অবস্থার মধ্যে আছি। যে ওখানে যেভাবে ক্ষমতাকে মানে একটা কেন্দ্রীভূত করে মানুষকে, মেম্বারদেরকে, অত্যন্ত সম্মানীয় অভিজ্ঞ লোকগুলো আছেন, আমি ওনাদেরকে বলি, আপনারা এই জিম্মি অবস্থায় কেন চলে গেছেন, কেন আপনারা মানুষের পক্ষে, দেশের পক্ষে দাঁড়াতে পারছেন না? তাদেরকে আমি মনে করি আমাদের একটা আবেদন রাখা, যে আপনাদেরকে দেশ অনেক কিছু দিয়েছে, আপনারা একটু এখন এই দলীয় নিয়ন্ত্রণ যেভাবে আছে, যে দল অন্যায় করলেও আপনারা সোচ্চার হবেন না, দলের অন্যায়কে আপনারা প্রশ্রয় দেবেন, এটা থেকে আপনারা সরে আসেন, হাই টাইম। আর এটা করেন না, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না, দেশের মানুষও ক্ষমা করবে না। যে আমরা শেষ করছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপিও বক্স 2433, ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনারা যারা তৃতীয় মাত্রা সম্পর্কিত মতামত জানিয়ে আমাদেরকে ডাকযোগে এবং ইমেইলে লিখছেন, এবং সেই সঙ্গে আপনাদের সেই সব মতামত নিয়ে এবং আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টো এবং রাত 2টোয়। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে কথা বলবার জন্যে। দর্শক মণ্ডলী, আজকের দুজন আলোচক যে কথাগুলো বলেছেন, এটিতে তাদের অনেক ক্ষোভ, দুঃখ এগুলো প্রকাশিত হয়েছে, এবং তারা আসলে সাধারণ মানুষের, এই অসহায় মানুষদের কথা বলেছেন। এই দেশবাসী যে এক অশুভ বৃত্তচক্রে আবদ্ধ, সেই বৃত্তচক্র ভাঙবার কথা বলেছেন। ডক্টর কামাল হোসেন বলেছেন যে অশুভের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, শুভর পক্ষে দাঁড়াতে হবে। অপরদিকে মতিউর রহমান চৌধুরী সাহেবও প্রায় একই সুরে বলেছেন যে মানুষকে এখন স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নিজেদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উনি নিজে সেই স্বপ্ন দেখিয়ে চলেছেন এবং আমাদেরকেও সেই স্বপ্ন দেখাবার কথা বলেছেন। তৃতীয় মাত্রার এই 300 পর্বে আমরা গত 300 দিন ধরে যে আলোচনাগুলো চালিয়ে এসেছি, আমরা মনে করি যে এতে যেটুকু স্বপ্ন আমরা দেখাতে পেরেছি, এই স্বপ্ন আরও বিস্তৃত করে সামনের দিকে দেখাতে চাই। আশা করব যে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন। এই 300 পর্বে এসেছে বিগত দিনগুলোতে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, যে সকল দর্শকরা আমাদেরকে অনুষ্ঠান দেখে সমর্থন জুগিয়ে মতামত জানিয়ে সহযোগিতা করেছেন, এবং যে সকল কলাকুশলী পর্দার পেছনে থেকে আমাদেরকে সহযোগিতা জুগিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, বিগত 300 দিন যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আশা করব আপনারা তো অবশ্যই থাকবে
সেই সঙ্গে আরও অসংখ্য মানুষ আমাদের সঙ্গে থাকবেন ভবিষ্যৎ দিনগুলোতে, আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।